হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম। আমি আজ তোমরা যারা এসকেবি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পেপার যে রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মন্দির বাহির কঠিন কপাট। এই যে আর কি বৈষ্ণব পদাবলী যে পদটি রয়েছে, এই পদটি কিভাবে তোমাদের এক্সামে আর কি কোশ্চেনটা এসে থাকে সেইভাবে কিন্তু আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের সঙ্গে বুঝিয়ে আলোচনা করবো। ঠিক আছে, দেখো ক্লাসটা শুরু করার পূর্বে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজরে আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে আছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, সাইকোলজি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পালসারেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি মন্দির বাহির কঠিন কপাট। এই যে পদটি রয়েছে, পদটি নিয়ে আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমাদের এক্সামে যেভাবে কোশ্চেনটা এসে থাকে এই পদটি তুলে ধরে দেবে। প্রথমে কিন্তু সেইভাবেই কিন্তু আর কি লেখা ছিল টপিকটার নাম, যে কোনো একটা পদ তুলে ধরে দিল। ধরে নাও মন্দির বাহির কঠিন কপাট, এটা দিল, বললো কি এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। ঠিক সেভাবে কিন্তু আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। দেখো, তো এই যে মন্দির বাহির কঠিন কপাট, এই আলোচ্য পদটি পদাবলী সাহিত্যের অন্যতম পদাকার গোবিন্দ দাসের রচনা। আর এই পদটি হচ্ছে বর্ষাভিসার পর্যায়ের পদের অন্তর্গত। ঠিক আছে, এরপরে এই পদটার যে ভাব সংক্ষেপ রয়েছে এই নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আমি আলোচনা করি। দেখো কি বলছে ভাব সংক্ষেপ, যে ঘরের বাহিরে কঠিন কপাট, নামটা দিয়ে আমরা বুঝতে পারছি। বলছে কি মন্দির বাহিরে কঠিন কপাট। ঠিক আছে, মানে ঘরের বাইরে কঠিন কপাট লাগিয়ে রেখেছে। কেন বলছে এটার কারণ? বলছে যে চলতে তার শঙ্কা হয়, তাই শঙ্কা হয় কেননা পথ পঙ্কিল। মানে কি, যে ঘরের বাইরে যে পথ আছে সেই পথ প্রচন্ড পঙ্কিল এবং সেই সঙ্গে আবার যুক্ত হয়েছে দুরন্ত বাদলের ঝড়, অর্থাৎ ঝড় যেখানে রাধিকার যে নীল শাড়ি, সেই নীল শাড়িতে কি আর এই বৃষ্টিকে আটকানো যাবে? মানে এমন জোরে বাইরে বৃষ্টি হচ্ছে, রাধা হচ্ছে নীল শাড়ি পরেছে এবং তিনি কি অভিসারে যাবেন, কিন্তু সেই বৃষ্টি, সেই শাড়িতে কিন্তু তার সেই বৃষ্টি মারবে না, এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবং বলছে যে সখী বলে সুন্দরী রাধা তুমি এই সময় কিভাবে অভিসারে যাবে, মানে এরকম একটা ভয়ঙ্কর প্রাকৃতিক অবস্থা, এই সময় রাধা কিভাবে অভিসারে যাবে। এবং বলছে কি তোমার কানু তো সেই বহু দূরে মানস গঙ্গার পাড়ে থাকে, মানে এখন যার সঙ্গে তুমি দেখা করতে যাবে সেই কৃষ্ণের কথা বলছে, কৃষ্ণের আরেক নাম কানু। তো তিনি তো বহু দূরে আছে, সেই মানস গঙ্গা যে রয়েছে সেখানে রয়েছে। তো এত দূর পথে তুমি কি করে যাবে? তাই বলছে ঘন ঘন ঝন ঝন আওয়াজে বাজ পড়ছে, সেই শব্দ কানে প্রবেশ মাত্র হৃদয় বিদরিত হয়ে উঠছে। 10 দিকে যেন বিদ্যুৎ আগুন ছড়াচ্ছে, আর সেই বিদ্যুৎ চমকে রাধার চোখে যেন ধাঁধা লেগে যাচ্ছে, মানে এরকম একটা প্রাকৃতিক ভয়ঙ্কর অবস্থা বাইরে। তো সেগুলো দেখে যেন ঘরেই থাকা যাচ্ছে না, তাহলে বাইরে কি করে যাবে? তাই কিন্তু তার সখীরা যে রয়েছে রাধাকে তাই বোঝাচ্ছে, সুন্দরী রাধা তুমি যদি এমন সময় ঘরের বাইরে যাও তবে কি প্রেমের জন্য তুমি দেহ ত্যাগ করবে? মানে এরকম অবস্থা জেনেও যদি তুমি যেতে চাচ্ছ তাহলে বলা যাচ্ছে যে তুমি যেন প্রেমের জন্য দেহ ত্যাগ করছো। তাই সখীরা কিন্তু রাধাকে সেই কথা বলছে। এবং পদকর্তা গোবিন্দ দাস তিনি কি বলছেন, এতে সেরকম ভাববার কি আছে? উপমা ব্যবহার করে তিনি বলেছেন, তার সঙ্গে তিনি উপমাও ব্যবহার করেছে। তিনি বলেছেন যে এতে ভাবনার কি আছে, যে বান ধনুকের ছিলামুক্ত হয়ে ছুটে গেছে, সে তো যত্ন করে আর তাকে ফিরিয়ে আনা যায় না। মানে কি রাধা একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে অভিসারে যাবে, তাকে তো আর ফিরে নিয়ে আসা যাবে না। এখানে ধনুকের ছিল যে বান, মানে বান একবার ছেড়ে দিলে যেমন ঘুরে আসে না, সেইভাবে কিন্তু উপমা দিয়ে এখানে পদকর্তা গোবিন্দ দাস আর কি পদটি শেষের মধ্যে বলে বুঝিয়েছে। দেখো ভাব সংক্ষেপটা দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। কি বলছে, আলোচ্য পথের প্রথমেই উল্লেখ করেছে যে আলোচ্য পথটি বর্ষাভিসারে নির্মম বর্ষার যে প্রকোপ তার মধ্যে দিয়ে রাধা অভিসারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে দেখে তার শুভাকাঙ্ক্ষী সখীরা তাকে আটকানোর জন্য বলছে যে ঘরের বাইরে সুদৃঢ় কপাট, সুতরাং বাহিরে বেরোনোর পথ বন্ধ। মানে কি, মানে এরকম অবস্থা ঘরের বাহিরে, তো তাই বলছে বাইরে বেরোনোর পথ কিন্তু বন্ধ, তুমি আজকে যেতে পারবে না। তাই তার সখীরা তাকে তাকে বোঝাচ্ছে অত্যাধিক বর্ষণে পথ পিচ্ছিল হয়ে যাওয়ায় সেই পথ অত্যন্ত দুর্গম ও দুরূহ,
তার ওপর বৃষ্টি হচ্ছে মুষলধারে, রাধা পরনে নীল রঙের শাড়ি, এই প্রচন্ড বর্ষণে ভিজে যাবে। তার সঙ্গে কি রাধা যে পরনে শাড়ি পরেছে এই প্রচন্ড বৃষ্টিতে কিন্তু তার সেই শাড়িও ভিজে যাবে। তাই বলছে এর মধ্যে দিয়ে কি করে রাধা অভিসার করবেন। কৃষ্ণের অবস্থান এখন অনেক দূরে, সেই মানস গঙ্গার পাড়ে, আর তার সঙ্গে যেখানে কৃষ্ণ রয়েছে সেটা কিন্তু অনেক দূরে রয়েছে। তাই বলছে বৃষ্টির পাশাপাশি কর্কর শব্দে ঘন ঘন বিদ্যুৎ পড়ছে, সেই বিকট আওয়াজে কর্ণ হৃদয় যেন বিদরিত হচ্ছে। তাই রাধিকার চারিদিকে বিদ্যুতের এই চমক দেখে তার চোখও যেন ধাঁধিয়ে যাচ্ছে, মানে রাধা কিন্তু নিজেও ভয় পাচ্ছে, তার চোখও ধাঁধিয়ে যাচ্ছে, তাও কিন্তু সে যার জন্য প্রস্তুতি নিচ্ছে। এইসব জেনেও যদি রাধা অভিসারে বেরিয়ে পড়েন তাহলে বলতে হয় যে প্রেমের জন্য তিনি দেহকে উপেক্ষা করবেন, মানে কি এই দেহ ত্যাগ করতেও কিন্তু সে রাজি। তাই বলছে শেষে তাই ভনিতায় গোবিন্দ তার সখীকে নয় বরঞ্চ রাধাকেই সমর্থন করছেন। কেন? ধনুকের ছিলা থেকে নিগত তীরকে যেমন আর ফিরিয়ে আনা সম্ভব হয় না, তেমনি রাধা অভিসারের সংকল্প রাধাকেও তেমনি নিবৃত্ত করার জন্য কোনো উপায় নেই। মানে রাধা যখন একবার সংকল্প নিয়ে নিয়েছে যে তিনি অভিসারে যাবেন, তাকে কিন্তু আর সেখান থেকে আটকানো যাবে না। ঠিক আছে, তো এই যে পথটি যে রয়েছে, পথটি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা আজকে আমার এতটাই ছিল, তোমরা পারলে পরে একবার দেখে নাও। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।